প্রথম বিশ্বযুদ্ধের চতুর্থ বছর, পুরো পৃথিবী যুদ্ধের আগুনে জর্জরিত। ব্রিটিশদের অবস্থানও যুদ্ধে অনেকটাই আশঙ্কাজনক। ঠিক ওই সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর একটি চিঠি লেখেন। কোনো রাজা মহারাজা বা রাষ্ট্রপ্রধানকে নয়, বরং ইহুদিদের সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি ওয়াল্টার রথশাইল্ডকে। আমাদের কাহিনীর শুরু মায়ের আমশেল রথশাইল্ডকে দিয়ে। ফ্র্যাঙ্কফুর্টের ইহুদি বস্তিতে বাবার এক্সচেঞ্জের ব্যবসাকে দেখে বেড়ে ওঠা একটি ছেলে। The exchange rate is fair. I trust the boy. যে কিনা পরবর্তীতে এক অজয়ী ব্যাংকিং সাম্রাজ্য গড়ে তোলে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে পুরো পৃথিবী জয় করার জন্য সে তার 5টি ছেলেকে ইউরোপের 5টি দেশে পাঠিয়ে এমন একটি ব্যাংকিং সিস্টেম তৈরি করে যেটার সামনে পুরো ইউরোপ মাথা নত করেছিল। তৎকালীন ইউরোপের যে কোনো যুদ্ধেই এই রথশাইল্ড ফ্যামিলি দুই পক্ষকেই লোন দিয়ে সাহায্য করার ক্ষমতা রাখত। Fear not, my friend, your debt is paid, and for the realm, it is secured. 1882 সালে ব্যারন এডমন্ড ডি রথশাইল্ড ফিলিস্তিনে প্রথম জমি কেনা শুরু করেন। এটি কোনো সাধারণ ক্রয় ছিল না, এটি ছিল জায়নিজম বা ইহুদি রাষ্ট্র গঠনের প্রথম অর্থনৈতিক ভিত্তি। ব্যারন এডমন্ড ডি রথশাইল্ড, যাকে জায়নিস্ট রাষ্ট্র গঠনের পিতা বলা হয়, জায়নিস্ট রাষ্ট্র গঠনের পিতা, জায়নিজমের পিতা নয়। ফিলিস্তিন তখনও কিন্তু অটোমানদের দখলেই ছিল। অটোমানদের অবস্থা অনেকটা শেষ পর্যায়ে হলেও তারা কখনোই চায় না ফিলিস্তিন ইহুদিদের হাতে যাক। Onlara Filistin'de toprak verin. Ben bir karış dahi olsa toprak satmam. Zira bu vatan bana değil, milletime aittir. যার কারণে ব্যারন এডমন্ড ডি রথশাইল্ড কিছু কৃষি বিশেষজ্ঞকে পাঠান ফিলিস্তিনের পাথুরি জায়গাগুলোকে কিনে রাখার জন্য। I propose this parcel of land near the river. The topography looks favorable, but the soil potential. কিন্তু জমি দিয়ে তো আর রাষ্ট্র গঠন হয় না, যার জন্য দরকার রাজনৈতিক বৈধতা, যা তারা পেয়ে যায় 1917 সালে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের চতুর্থ বছরে 1917 সালের 2রা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর সরাসরি রথশাইল্ড ফ্যামিলিকে একটি চিঠি লেখেন। ওই চিঠির সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউজ উইথ দ্য ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন আর ন্যাশনাল হোম ফর জুইশ পিপল। অর্থাৎ ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় রাষ্ট্র তৈরিকে সমর্থন করে। জমি কিনা হলো, রাজনৈতিক সমর্থনও পেল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট ভয়াবহতার পরে পুরো পৃথিবী ইহুদিদের পক্ষে কথা বলা শুরু করলো। এর মাঝখানে অবশ্য অনেক কিছুই হয়, আমেরিকার উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হাজার হাজার ইহুদি রিফিউজির ফিলিস্তিনে আগমন। কিন্তু আমাদের কাহিনীকে এখান থেকে সামনে নিয়ে যায় ফোলকি বার্নাটোট। কাউন্ট ফোলকি বার্নাটোট সুইডিশ রাজপরিবারের একজন সদস্য। 1948 সালে আরব এবং ইহুদিদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, ফিলিস্তিনে ফোক বার্নাটোটকে জাতিসংঘের মধ্যস্থকারী হিসেবে পাঠানো হয়। বার্নাটোটের প্রস্তাব ছিল শান্তিপূর্ণ ফিলিস্তিন এবং জেরুজালেম। কিন্তু 1948 সালের 17 সেপ্টেম্বর জেরুজালেমের রাস্তায় তার কনভয় গাড়ি থামিয়ে তাকে হত্যা করে এক ইহুদি চরমপন্থী গোষ্ঠী লেহি। যদিও বার্নাটোট হত্যার 3 মাস আগেই ইসরায়েল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু বার্নাটোট হত্যার পরে প্যালেস্টাইনকে নিয়ে ইন্টারন্যাশনালি কথা বলার মতো আর কেউ বেঁচে থাকে না। এই ঘটনা থেকে আমার ছোটবেলার একটা কাহিনী বারবার মনে পড়ে। শয়তান কোনোদিন মানুষকে একদিনে পরিবর্তন করেন, প্রজন্মের পর প্রজন্ম একটু একটু করে পরিবর্তন করে। আর আমাদের কাহিনীতে রথশাইল্ড ফ্যামিলির সেই জমি কিনা থেকে শুরু করে বার্নাটোট হত্যা আর বর্তমান প্যালেস্টাইন, আপনি কি কোনো মিল খুঁজে পাচ্ছেন?